Now, in your work, do you often have to use computers? Well, in my line of work, I always have to use computers because for my research purpose and my documentation, everything is dependent upon using a computer. All right. Now, how do you usually get online? Since I have to work from home, so typically I use my desktop computer to go online. But in case I'm traveling, I have to use my mobile or my tablet to go online because it's essential for me to be there all the time. All right. Do you prefer using a desktop or a laptop? Personally, I prefer using a desktop because I think it gives you a very stationary workstation, and I think using a laptop is good, especially when you're traveling. But in my opinion, I get the confidence out of the desktop because I think it gives you a much better specification rather than a laptop. So yes, I think I would go for a desktop. All right. When you use your computer, now, what do you usually use it for? Well, I used to use my computer only for gaming and movie purposes back when I was a student, but right now I only use it for my research purpose, my study purpose, and everything that is related to my job. All right. Do you think it's important for people to learn how to use a computer? I don't think it's important. I think it's very essential for people to learn computer because in every aspect of our life, what we do, what we'll have to do, and what is surrounding us, it's all related to a computer. So it's very, very essential for people to learn computer. All right. এরই মধ্যে আমাদের পার্ট 1টা কিন্তু শেষ হয়েছে। স্পিকিং টেস্টে আমরা জানি পার্ট 1, 2 এবং 3 তিনটা ভাগে পরীক্ষাটা হয়ে থাকে। সাধারণত পার্ট 1-এ খুব কমন ধরনের প্রশ্ন থাকে, যেমন কাজ নিয়ে অথবা পড়াশোনা নিয়ে, হোম নিয়ে, হোম টাউন নিয়ে, এই জাতীয় টপিকগুলো খুবই কমনলি এই পার্টে এসে থাকে। এই পার্ট থেকেই কিন্তু খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু পুরো স্পিকিং টেস্টে শুধুমাত্র এই পার্টেই না, মূলত 4টা জিনিস অ্যাসেস করা হয়, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। সো এখানে আমরা দেখতে পেরেছি যে তাহমিদ যখন অ্যান্সার দিচ্ছিল আমরা কিন্তু দেখেছি যে ও খুব একটা বেশি স্ট্যামার করেনি, কিছু কিছু জায়গায় দেখা গিয়েছিল যে ওর একটু চিন্তা করে উত্তর দিতে হয়েছে। সো এই সিচুয়েশনগুলোতেও আমরা চেষ্টা করব যখন আমরা নতুন একটা আনফ্যামিলিয়ার একটা টপিক ফেস করছি, আমাদের সাথে সাথে হয়তো বা অ্যান্সার মনে নাও আসতে পারে। সো সেই সকল ক্ষেত্রে একটু পজ এফেক্টিভলি ইউজ করা, একদম এফেক্টিভলি পজ করে চিন্তা করে অ্যান্সারটা দেওয়া। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো রয়েছে, তাহমিদের সেন্টেন্স স্ট্রাকচারও আমরা দেখেছি যে সে কিন্তু শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেস ব্যবহার করেনি, সে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সেস ব্যবহার করেছে, লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছে, এবং সেই সকল ফ্যাক্টরগুলোই কিন্তু ইভেন্চুয়ালি গিয়ে তার ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে যেই মার্কগুলো থাকে সেই মার্কগুলোকে এফেক্ট করবে। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেকেন্ড যেই ফ্যাক্টরটা আইএলটিএস স্পিকিং টেস্টে অ্যাসেস করা হয়, লেক্সিক্যাল রিসোর্স, আমরা কিন্তু দেখেছি যে তাহমিদের এখন পর্যন্ত আমরা খুব কমপ্লেক্স ভোক্যাবুলারি ইউজ দেখিনি, বাট কমন যে ভোক্যাবুলারিগুলো আছে সেগুলো সে মোটামুটি কারেক্টলি ইউজ করতে পেরেছে। সো লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে শুধুমাত্র যে অ্যাডভান্স ভোক্যাবুলারিতেই মার্ক থাকে বা অ্যাডভান্স ভোক্যাবুলারি আমরা কিভাবে ইউজ করি সেটাতেই মার্ক থাকে তা না, আমরা যা যা এভরিডে ভোক্যাবুলারি আছে সেগুলো যাতে এফেক্টিভলি ইউজ করতে পারি নাকি, সেগুলো কারেক্টলি ইউজ করতে পারি নাকি, সেটার উপরেও কিন্তু মার্ক থাকে। তাছাড়া গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন, এগুলোও কিন্তু আইএলটিএস স্পিকিং এ অ্যাসেস হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র পার্ট 1 শেষ করেছি। সো পরবর্তীতে আমরা দেখব যে গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি এগুলোতে সে কিরকম পারফর্ম করছে। সো ফার প্রোনাউন্সিয়েশন নিয়ে যদি বলি, প্রোনাউন্সিয়েশন এখন পর্যন্ত তাহমিদের ক্লিয়ার ছিল। আমরা দেখতে পেরেছি যে যেই জায়গাগুলোতে কমনলি আমরা প্রোনাউন্সিয়েশন এরর করে থাকি ইংলিশে, ওরকম কোনো কিছু আমরা নোটিস করিনি। বাট পরবর্তীতে আমরা যখন আরো অনেক অ্যান্সার এলাবোরেট করতে হবে তখন আমরা দেখব আরো বেশি ডিপলি যে গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশনে তাহমিদের পারফরমেন্স কিরকম। আমরা এখন পার্ট 2-তে মুভ অন করব। Now, I'm going to give you a topic and you're going to have to speak on that topic for 2 minutes. You will have exactly 1 minute to prepare your answers or prepare your notes. You can take notes if you wish, and you're going to get 2 minutes to speak about that topic. Do you understand? Yes, I do. All right. Here is your topic. Thank you. And here is a pencil if you wish to take notes. Thank you. Your time starts now. All right. Now, I'd like you to describe a website that you recently bought something from. You will have 2 minutes to speak about that topic.
Now don't worry, I will stop you when your time is up. Could you start speaking? Yes, all right. Okay, so being a musician, I have to often purchase a lot of instruments. Last time when I was back in 2018, I think, I purchased a guitar from this e-commerce site, Amazon. I think everyone heard of it. So it was a very delicate product to purchase because it was shipped from a long distance. So I was really worried about how I will receive the product, because there was a chance that if there was an accidental process, the whole product can get messed up. However, I finally got my guitar and I was really satisfied with their service and all. However, I think even though their customer satisfaction and then their communication was really on to the point, but I think the time they took to deliver my product was a bit too much. I would say like it even exceeded my expectation. However, in recent time, I think there are a lot of e-commerce websites are being developed in our country, especially during this pandemic era. People are purchasing a lot of essential things that they need from online. But I think there is a lot of, problems in their service. Last time, I think, like a few weeks back, I bought a t-shirt, but they came in both wrong color and size. So I thought, okay, I think they could have at least asked me that if I want it or not anymore. But I think this miscommunication, it's really building up so fast. However, I'm very hopeful that in our country, this whole service will be developed over time, because everything nowadays is now focused in an online market. So yeah, I am very hopeful about it, about the whole e-commerce system in my country as well. সো আমরা এখানে দেখতে পারলাম যে তাহমিদ তার পার্ট 2 এর অ্যানসারটা দিয়েছে। পার্ট 2 তে সাধারণত একটা মনোলগ দিতে হয়, আমাদেরকে একটা টপিক দেওয়া থাকে, একটা কিউ কার্ডের মধ্যে সাধারণত ডিফারেন্ট পয়েন্টার্স দেওয়া থাকে। সো একটা কিউ কার্ড সাধারণত আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে ঠিক এরকম থাকে। এই জায়গাটাতে একদম উপরে একটা মেইন টপিক লেখা থাকে এবং টপিকের নিচে কিছু ছোট ছোট পয়েন্টার্স থাকে, যেই পয়েন্টারগুলো আমাদেরকে কভার করতে হয়। মানে আমরা যখন আমাদের মনোলগটা দিচ্ছি, আমাদেরকে নিশ্চিত করতে হয় যে সেই পয়েন্টারগুলো নিয়েও আমরা যাতে বিস্তারিত কথা বলি, সবগুলো কভার করতে হয়। এসেনশিয়াল না, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর বাহিরের অনেক পয়েন্টার্সও আপনি বলতে পারেন, বা তারা আপনাকে মূলত একটা গাইডলাইনের মতো দিয়ে দেয়। সো আমরা তাহমিদের অ্যান্সার নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলি, খেয়াল করে দেখবেন যে কয়েকটা জিনিস যেগুলো তার প্লাস পয়েন্ট ছিল বা যেগুলোর জন্য সে ভালো মার্ক পাবে, একটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস তাহমিদ অনেকগুলো ইউজ করেছে, বাট একটা জিনিস খেয়াল করে দেখবেন তাহমিদ কিন্তু হাউএভার যে লিঙ্কিং ওয়ার্ডটা আছে ওই লিঙ্কিং ওয়ার্ডটা মাল্টিপল টাইমস ইউজ করেছে। সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে যেটা অ্যাডভাইস করব করতে, সেটা হচ্ছে যে হাউএভার বারবার ইউজ না করে আপনি যদি কিছু কিছু জায়গায় ধরেন হাউএভার ইউজ করলেন, কিছু কিছু জায়গায় নেভারদালেস ইউজ করলেন, কিছু কিছু জায়গায় বাট ইউজ করলেন, কিছু কিছু জায়গায় স্টিল ইউজ করলেন, একটু বিভিন্ন ধরনের যে ভ্যারাইটি রয়েছে লিঙ্কিং ওয়ার্ডসের, সেই ভ্যারাইটিটা যদি আপনি একটু এনশিওর করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ভোকাবুলারির মার্কটা আরেকটু বেটার হবে। তাছাড়া আমরা যদি প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলি, আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করেছি যে যেই যেই জায়গায় তাহমিদের স্ট্রেস এবং ইন্টোনেশন দেওয়া উচিত সেগুলো সে ভালো মতোই দিয়েছে। আমরা বলবো না যে একদম নেটিভ স্পিকার লেভেলে হয়েছে, যেটা তারা ব্যান্ড 9 এর জন্য খোঁজ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি ব্যান্ড 7 to 7.5 এর জন্য যেরকম স্ট্রেস, ইন্টোনেশন এগুলোর সঠিক ব্যবহার থাকা লাগে, সেগুলোর ব্যবহার কিন্তু তাহমিদের স্পিচে ছিল। তাছাড়া আমরা আরেকটা জিনিস দেখেছি, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে কিন্তু আইএলস এ মার্ক থাকে। ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে আমরা যদি তাহমিদের মার্কিংটা করতে যাই, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জায়গায় তাহমিদ কিন্তু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিল। ও নিজের যে ব্যক্তিগত জীবনে ওয়েবসাইট ব্যবহার করা, রিসেন্টলি একটা জায়গা থেকে অর্ডার করা, তো সেই ধরনের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অ্যান্সারগুলোকে কোহেরেন্ট বানাতে হেল্প করে, এবং ফ্লুয়েন্সি কোহেরেন্সে কিন্তু আইএলটিএস এ মার্ক থাকে। তাছাড়া আমরা আরেকটা জিনিসে দেখি যে বিভিন্ন জায়গায় তাহমিদ কিন্তু পজের ইউজেজটা খুব একটা বেশি এফেক্টিভলি করেনি, কিন্তু অনেক ক্ষেত্রে সে পজ আবার দিয়েছিল। সো আমি এখানে আপনাদেরকে যে অ্যাডভাইসটা করব, যে যদি আপনাদের কোনো একটা জিনিসের আনসার ইমিডিয়েটলি মনে না এসে থাকে,
তাহলে আপনি ওই জায়গাটাতে মাঝে মধ্যে চেষ্টা করবেন পজ করতে। পজগুলোকে বেশি লম্বা রাখবেন না, কিন্তু এফেক্টিভলি পজ ব্যবহার করতে পারাতেও কিন্তু আইএলটিএস স্পিকিং এ মার্ক থাকে। আরেকটা জিনিস আমরা যেটা তাহমিদের পার্ট 2 এর ক্ষেত্রে নোটিস করেছি, সেটা হচ্ছে যে সে খুব ভালো করেই অ্যান্সারগুলো এলাবোরেট করতে পেরেছিল। আমাদের কিন্তু পার্ট 2 তে যেহেতু আমাদেরকে টানা একা একা মনোলগ দিতে হয়, কথা বলতে হয়, আমাদের কিন্তু আমাদের এক্সাম্পলগুলোর উপর বিল্ড করতে জানতে হবে এবং কিভাবে অ্যান্সারগুলোকে বড় করতে হবে সেটাও জানতে হবে। এন্ড তাহমিদ ডেফিনেটলি আরেকটা জায়গায়ও প্লাস পয়েন্ট পাবে, সেটা হচ্ছে টাইম মতো অ্যান্সার শেষ করা। আমরা কিন্তু পার্ট 2 তে দেখা যায় অনেকে অ্যান্সার শেষ করতে পারি না, আমাদের টাইম আপ হয়ে যায়, কিন্তু আমরা খেয়াল করেছি যে একদম কাটায় কাটায় 2 মিনিটস যখন শেষ হতে যাচ্ছিল, তাহমিদের অ্যান্সারও কিন্তু ঠিক সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে সে ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট পাবে। ওভারঅল তাহমিদের ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি এবং প্রনাউন্সিয়েশন সবগুলো মিলিয়ে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে ওর অ্যান্সার খুব সেফলি 7 বা 7.5 রেঞ্জে পড়বে। আমরা এখন আমাদের পার্ট 3 তে মুভ অন করব। Now, what kind of things do people in your country often buy from online shops? Well, it totally depends on the type of people. Like people who especially reside in home or work from home, they have different type of cravings for online shopping. Especially, it also depends on the varieties of age. People of different age purchase different kind of things. I think if we cannot generalize the whole thing, but I think people who are around 18 to 24, I think they're much focused on getting a t-shirt or something like equipment that can help on their respective study or job. And I think at this very moment, technological instruments, especially like headphones or mobile phones, they're becoming very popular in the e-commerce websites because I think the number of purchase is getting really high nowadays. All right. Why do you think online shopping has become so popular nowadays? Well, I would say that the main aspect of online shopping is having the easy access, because wherever we are right now, we can have access to whatever we want. And it's just too easy. You don't have to travel to get your product. You just can sit at your home and then use your phone or your PC, just go online and order whatever you want. I think this accessibility is giving us the hope that that the things that we want are not that far away anymore. And this gives us hope that I think in the future we can order something more that is going to help us in a broader sense. All right. What are some possible disadvantages of buying things from online shops? Well, as you know, from my personal experience, there are a lot of times that the product might not be the one that you wanted to get. There are a lot of times that you might get, hijacked online, because sometimes you pay for a product and it doesn't arrive, or when it arrives, it's the wrong product and they are not looking forward to replace the product and give you a better one. So there are a lot of bad sides. There is easily you can lose money. But however, I don't think it's the main thing, because there is a bad side of everything, right? So I think if we do not focus on the bad side and if we work on developing on that, I think this purchasing stuff from online or from e-commerce site has a very bright future. All right. Now let's talk a little bit about the culture of consumerism. Why do many people today keep buying things which they do not need? I think that's a very tricky question. Well, I personally believe that it all started during the pandemic. People stayed at home, they had to pass their leisure time, they didn't have a lot of things to do. So I think this kind of triggered them to get things that they didn't even think that I would need it. They just wanted it to pass their time. For example, like my mother, she ordered a mobile phone. She already had one, but however, it was not a smartphone. So she thought, okay, why not? Since I'm staying at home, I can try a smartphone. I believe this is a generalized idea, because a lot of people, like my mother, purchase things just to try it out, just to, get over the
past time, the boring time they're spending at home. I think this is the main thing that is triggering it, because if we look at the past, I don't think people used to go for e-commerce website to buy a lot of things, which is now a lot these days, and I think it will only keep on increasing, because this is kind of like a chain reaction. Okay, I bought something, I got satisfied, so I'm going to buy another thing that I'm not going to need actually. So yeah, I think this is the main reason to, get over their boredom or just pass the time. All right. Do you believe the benefits of a consumer society outweigh the disadvantages? Sorry, can you please elaborate the question again? Do you believe that the benefits of such a consumer society, the one that you spoke about, outweigh the disadvantages? Well, I believe that eventually it will outweigh the disadvantages, because the number of consumers are increasing. I think the people who are delivering the products or who are making the products, they will be forced to make their products much better, because with the number of consumer increasing, the number of review will increase as well. And with that, with the number of bad reviews, if they keep on increasing, I think they will have a very bad reputation. And for this reason only, or there might be other ones as well, but I think this is a very major issue, that it will impact their overall service and their the quality of product, their quality of customer service, everything will be improved by then. So I think, yes, the number of consumers will definitely outweigh the disadvantages. How do you think it's possible to avoid the disadvantages of consumerism? Well, I think this excessive practice of consumerism is impacting the environment around us, the air we breathe in, the river, the rainforest, everything. And at this very moment, we are facing a very high level of global warming, and it's high time that we start practice using greener equipments. I think it's best that if we stop purchasing what we don't need and just start focusing on the earth and the environment more, we can be hopeful for a greater future. And for this reason, at least so that we can live in harmony, I think we should stop this excessive practice of consumerism. All right, thank you. Okay. This is the end of the Ielts speaking test. তামিদের IELTS স্পিকিং টেস্টটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা কিছু কিছু জায়গায় যেখানে তার প্লাস পয়েন্ট ছিল, যেখানে সে পজিটিভ নাম্বারস পাবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি, এবং যেই জায়গাগুলোতে সে আরেকটু বেটার করতে পারতো সেটা নিয়ে আলোচনা করি। সো একদম প্রথমে আমরা শুরুর দিকে দেখেছিলাম, যখন আমরা এই পার্ট 3 পার্টটাতে ছিলাম, তার শুরুর দিকে তামিদ কিছু ইন্টারেস্টিং ভোকাবুলারি ইউজ করে আমাদেরকে দেখাতে পেরেছিল যে সেই অ্যাডভান্স ভোকাবুলারিগুলো সম্পর্কে তার ধারণা রয়েছে। যেমন ক্রেভিং, আমরা ক্রেভিং শব্দটা অনেক বেশি কমনলি ইউজ অনেকে করতে পারে না, বাট আমরা দেখেছিলাম যে মানুষজনের যেই একটা জিনিস কেনার পরে অন্য জিনিস কেনার একটা ক্রেভিং আসে, সেটা নিয়ে তাহমিদ আমাদেরকে বলেছিল। কিছু কিছু জায়গায় আমরা তাহমিদের ক্ষেত্রে এটাও দেখেছিলাম যে সে পজ এফেক্টিভলি ইউজ করেছে, এটা আমরা আগেও তার অ্যান্সারে নোটিস করেছিলাম। তাছাড়া আমরা এক দুটো জায়গায় তাহমিদের অ্যান্সারে কিছু স্লিপ বা কিছু নেগেটিভ অ্যাসপেক্টস নোটিস করেছিলাম। তার মধ্যে একদম প্রথম ছিল ওকেজনালি তাহমিদ আর্টিকেল একটু ভুল ব্যবহার করছিল। সেটা আমরা অনেক সময় হতে পারে যে আমরা কথা বলছি, কথার ছলে জাস্ট বের হয়ে গিয়েছে, আমরা নিজেরাও হয়তো বা খেয়াল করি নাই। যেমন এক জায়গায় তাহমিদ অ্যান না বলে এ বলেছিল। সো এই জায়গাটাতে দেখা যায় যে আমরা যখন অনেক বেশি স্পিচের মধ্যে থাকি বা অনেক একটা কথার ফ্লোতে থাকি, আমরা নোটিস না করে ভুলটা করে ফেলি। সো এটা নিয়ে আমাদেরকে আরেকটু কেয়ারফুল থাকতে হবে। তাছাড়া কিছু কিছু জায়গায় আমি তাহমিদের অ্যান্সারে একটু ফিলারের ব্যবহার বেশি নোটিস করেছিলাম। আমি দেখেছিলাম যে এই ফিলারগুলো তাহমিদ বেশি ব্যবহার করতো। এই সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই ফিলারগুলো ব্যবহার না করে দরকার হলে আমরা পজ করব, এটা আরো অনেক বেটার। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিলার্স যখন আমরা বেশি ব্যবহার করি, আমাদের ভোকাবুলারি মার্কগুলো কমে আসে। সো সেই ক্ষেত্রে আমরা বেশি অতিরিক্ত এই ফিলারগুলো ব্যবহার না করে আমরা ওয়ার্ড বেসড ফিলার ব্যবহার করার চেষ্টা করব। যে হয়তো আমরা বলতে পারি লেট মি থিঙ্ক অ্যাবাউট দ্যাট আ লিটল বিট, অথবা আমরা জাস্ট পজ থাকবো, চুপচাপ কয়েক সেকেন্ড জাস্ট একটু চিন্তা করে নিব। সো এইভাবে করেও কিন্তু আমাদের ফিলারের ইউজেসটা বেটার হতে পারে। ওকেজনালি, খুবই রেয়ারলি, অ্যাকচুয়ালি ওকেজনালি বলাটা ভুল হবে, খুবই রেয়ারলি তাহমিদের কথায় আমরা
একটা দুটো প্রোনাউন্সিয়েশন মিস্টেক নোটিস করেছিলাম। ইট ওয়াজ ভেরি রেয়ার। আমি পুরো টাইম তামিদ যখন কথা বলেছিল আমি জাস্ট এক থেকে দুটো শব্দই খেয়াল করেছি, তাও এটা হতে পারে যে সে কথার ফ্লোতে ছিল বলে সে হয়তো বা নোটিস করেনি। সো IELTS স্পিকিং টেস্টেও আপনারা যখন কথার ছলে থাকবেন, ফ্লোতে থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন যাতে করে আপনাদের প্রোনাউন্সিয়েশন স্লিপগুলো মিনিমাল থাকে। আরেকটা জায়গায় আমরা কিন্তু একটা জিনিস প্লাস পয়েন্ট নোটিস করেছিলাম তামিদের কথায়, সেটা হচ্ছে যে সে দুবার আমি যে কোয়েশ্চেনটা করেছি সেই কোয়েশ্চেনটা কি সে বুঝতে পারেনি, সে রিপিট করতে বলেছিল। সো এটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট হবে যে আপনি যদি কোনো একটা কথা বুঝতে না পারেন, চিন্তা না করে সেটার অ্যান্সার দেওয়া শুরু করবেন না। আপনি দরকার হলে ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য আবারও জিজ্ঞেস করবেন। ইনফ্যাক্ট ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য আমাদের জিজ্ঞেস করাতেও কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। ইট শোস যে আমরা কোনো একটা জিনিস না বুঝলে আমরা ক্ল্যারিফিকেশন চাইতে পারি। কারণ আপনি চিন্তা করে দেখেন, দৈনন্দিন লাইফে কিন্তু আপনার অনেক প্রয়োজন হতেই পারে যে আপনি একটা জিনিস প্রথমে শুনলেন, বুঝলেনই না যে কি বলা হলো। এটা খুবই কমন কিন্তু। সো সেই সকল ক্ষেত্রে আপনার কিন্তু কিভাবে ক্ল্যারিফিকেশন চাইতে হবে সেটা সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। সো তামিদ দুবার কিন্তু আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই কোয়েশ্চেনটা সে বুঝতে পারেনি, সে ক্ল্যারিফিকেশন চেয়েছিল, সে বলেছিল আমি যাতে রিপিট করতে পারি নাকি। সো ওভারঅল আমরা দেখলাম যে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি ইউজেজের উপর যেই মার্কটা থাকে সেখানে তাহমিদ মোটামুটি এভরিডে ভোকাবুলারি ইউজ করতে পেরেছে। এক দুটো জায়গায় হালকা আনকমন ভোকাবুলারি ইউজ করতে পেরেছে, কিন্তু এখানে আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি আমরা যদি ব্যান্ড 8 অ্যান্ড অ্যাবাভ খুঁজে থাকি বা আমরা যদি এক্সপেক্ট করে থাকি যে আমরা স্পিকিং এ ব্যান্ড 8 অ্যান্ড অ্যাবাভ স্কোর করব, আমাদেরকে আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারতে হবে। সো এক দুটো জায়গায় যদি তামিদ একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করে দিত তাহলে কিন্তু আমরা সেখানে ওকে লেক্সিক্যাল রিসোর্সে আরো বেশি মার্ক দিতে পারতাম। ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে সে পজেস এফেক্টিভলি ইউজ করেছে, সে যথেষ্ট লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেছে, কিন্তু কিছু জায়গায় একটু সেম লিঙ্কিং ওয়ার্ডস সে রিপিট করে ফেলেছিল। সে অ্যান্সার এক্সটেন্ড করতে পেরেছে এবং একটা বড় প্লাস পয়েন্ট ছিল হচ্ছে যে সে উদাহরণ দিয়ে বা এক্সাম্পল দিয়ে তার অ্যান্সারগুলো এলাবোরেট করতে পেরেছে। তাই ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে ইজিলি তামিদ 7.5 স্কোর করতে পারবে। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেরেছি যে তামিদ সেন্টেন্স স্ট্রাকচার পার্টিকুলারলি যখন ইউজ করেছিল, আমরা অনেক সময় দেখা যায় যে কথা বলার সময় সিম্পল সেন্টেন্সেস বেশি ব্যবহার করি। তামিদের অ্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করেছে বেশ কিছু জায়গায়। সো আপনাদেরকেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহারটা সম্পর্কে অবগত থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে আপনারা বেশিরভাগ সিম্পল সেন্টেন্সেস ইউজ করবেন এরকম সিচুয়েশন যাতে না হয়, আমরা যাতে কমপ্লেক্স সেন্টেন্সেসও ইউজ করি বা কম্পাউন্ড সেন্টেন্সেসও ইউজ করি। এখানে তামিদের অ্যান্সার আরো ভালো হতে পারতো, সে ব্যান্ড 8.5 স্কোর করতে পারতো যদি আমরা দেখতাম যে সে একটু ইডিওম্যাটিক, এটা লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রেও হতে পারে যে ইডিওম্যাটিক সেন্টেন্সেস বেশি ব্যবহার করেছে, ইডিয়ামস ব্যবহার করেছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের মধ্যে সুইচ ব্যাক এন্ড ফোর্থ করেছে, সেন্টেন্স স্ট্রাকচারটা আরো ডাইভার্স রেখেছে এবং যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আমাদের আছে সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো সে আরো অনেক দক্ষতার সাথে ইউজ করতে পেরেছে বা সুইচ করতে পেরেছে, সেখানে তার স্কোরটা আরো ভালো আসতো। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তামিদের প্রোনাউন্সিয়েশন ওভারঅল আমার তার প্রোনাউন্সিয়েশন বুঝতে অসুবিধা হয় নাই। আমি ব্যান্ড 8 অ্যান্ড অ্যাবাভ যদি তাকে স্কোর করতাম তাহলে আমি হয়তোবা তার ইন্টোনেশনটা আর একটু ভালো এক্সপেক্ট করতাম। আমরা অনেক সময় দেখা যায় যে যখন এমফেসিস দিয়ে কিছু একটা বলতে যাই আমরা একটু জোরে কথা বলি, এমফেসাইজ করে কথা বলি, সেই জায়গাগুলোতে তামিদের একটু ল্যাকিং ছিল। তো সেগুলো যদি সে আরেকটু এমফেসাইজ করে বলতো, আরেকটু যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো আরেকটু জোর দিয়ে বলতো, বা তার ইন্টোনেশনটা ভ্যারি করতো, যে জায়গায় লো ইন্টোনেশন রাখা উচিত লো রাখতো, হাই রাখতো, ভ্যারি করতো, সেই সকল ক্ষেত্রে আর সেই জিনিসগুলোই মেনটেন করলে তার কিন্তু স্কোরটা আরো ভালো হয়ে যেত। কিন্তু ইজিলি আমরা অ্যাগেন যেটা বললাম যে ওভারঅল 7 to 7.5 এর জন্য যতটুকু প্রয়োজন সেটা তামিদের অ্যান্সারে ছিল। সিমিলারলি স্ট্রেস ইউজেজ বা ন্যাচারাল স্পিচ বা তার প্রোনাউন্সিয়েশন যথেষ্ট ক্লিয়ার রাখা, সকল ক্ষেত্রেই আমরা দেখা যেত যে সে যদি আরেকটু ইন্টোনেশন আরেকটু ভ্যারাইটি আনতো তাহলে ইজিলি তার স্কোরটা আরো বেশি আসতো, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তার স্কোরটা আরো বেশি আসতো। আমরা জানি যে ওভারঅল স্পিকিং টেস্টে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা করে স্কোর দেওয়া হয় এবং সেটাকে লাস্টে অ্যাভারেজ আউট করা হয়। তামিদ যখন IELTS স্পিকিং টেস্ট দিয়েছিল সে 7.5 স্কোর করেছিল এবং আমরা দেখতে পেরেছি যে ওভারঅল 7.5 স্কোর করার জন্য কি কি জিনিস মেনটেন করতে হয়, এবং সে যদি আরেকটু বেশি স্কোর করতে যেত তাহলে তার কোন কোন সেকশনগুলোতে ওভারঅল আরো ভালো করা লাগতো। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। See you in the next one. আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আরো অ্যাডভান্স টিপস এন্ড টেকনিক্স শিখে IELTS এ আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ IELTS কোর্সে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা ডাউনলোড করুন 10 minute school অ্যাপ। যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।